দর্শক, রিজার্ভ শেষ, দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশ। আন্তর্জাতিক চাপে পড়ল বাংলাদেশ সরকার। অন্যদিকে আমেরিকা চাপ দিচ্ছে যে পোশাক শিল্পে শ্রমিকদের বেতন 20 থেকে 22,000 টাকা করতে হবে, এবং যদি তা না করা হয় তাহলে তারা বাংলাদেশের সব গার্মেন্ট শিল্প আমদানি বাদ করে দিবে। তো মারাত্মক এক টালমাটাল অবস্থায় আছে বাংলাদেশ। তবে এর মধ্যে জাপান ও কোরিয়া নাকি বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে তা জেনে আসি, চলুন। বাংলাদেশের এই যে ভুয়া নির্বাচন যেটা হয়ে গেল, গণতন্ত্র এবং মানুষের অধিকার, মানুষের আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো সম্পর্কে আমেরিকার অবস্থান কি, এটা নিয়ে তো আসলে বিতর্ক এখনো খুব তুঙ্গে আছে। আমি দুদিন আগে এটা নিয়ে একটা আলোচনা করেছিলাম। কিন্তু আমেরিকার সত্যিকার অবস্থানটা গত বুধবার হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সে জানিয়ে দেওয়া হয়েছে। সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিভিন্ন পত্রিকায় খবরটা এসছে বা টেলিভিশনেও এসছে। এখন আমেরিকা তার কৌশল অনুযায়ী তার নীতি প্রণয়ন কি বলে বাস্তবায়ন করবে বা কি পদক্ষেপ নেবে, কিন্তু তার অবস্থানের কোনো বদল হয়নি। এটা তারা একদম লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে দিয়েছে। তো সেটা ভিন্ন আলোচনা, সে আলোচনা আমি যাব না। আমি বলবো যে আন্তর্জাতিক ক্ষেত্রে জাপান একটা গুরুত্বপূর্ণ দেশ, কারণ এটা এই মুহূর্তে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি। কিন্তু একটা লম্বা সময়, প্রায় 44 বছর জাপান ছিল আমেরিকার পরেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এখন চীন দ্বিতীয় হয়ে গেছে, এই কারণে জাপান তৃতীয়, জানি না। অনেকে যারা বোদ্ধা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, খোঁজ খবর রাখেন, তারা জানেন যে 2014 সাল থেকে জাপানের সঙ্গে বাংলাদেশের একটা বিশেষ সম্পর্ক শুরু হয়েছে, এবং সেই সম্পর্কটা একটা নামও আছে খুব সুন্দর, বিগ বি, বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট। আমরা যেমন ওই যে চীনের আছে না যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, BRI, আগে ছিল ওয়ান রোড ওয়ান বেল্ট, এরকম বোধহয় নাম ছিল। জাপানেরটা হলো বিগ বি, বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট। 2014 সালের মে মাসে শেখ হাসিনা জাপান গিয়েছিলেন, এবং ওই বছরই সেপ্টেম্বর মাসে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে তিনি ফিরতি সফরে আবার বাংলাদেশে এসেছিলেন। এবং ওই বছর জাইকার বেশ অ্যাক্টিভিটি ছিল এই বিগ বি প্রণয়ন এবং এটার নীতি কৌশল। মূল বিষয়টা হলো যে এই কোয়াড এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বে অফ বেঙ্গল বা আমাদের বঙ্গোপসাগর খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এখানে। তো যুক্তরাষ্ট্র তাদের যে নীতি, গণতন্ত্র, মানবাধিকার ইস্যুতে তারা এই বার্মা বা বাংলাদেশ এখন যেখানে চলে গেছে, এই দেশগুলোর সঙ্গে সরাসরি অনেক এঙ্গেজমেন্টে যাবে না বা যেতে পারে না, এটা তাদের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ না। এবং তারা এই দেশগুলোর উপরে চাপ প্রয়োগ করা, এই দেশগুলোতে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যত রকম কৌশল অবলম্বন করে, এগুলো তারা করবে। তো যেহেতু তারা সরাসরি এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে পারছে না বা রাখবে না, এই দেশগুলো তাহলে কি হবে? এই দেশগুলো কি পুরোপুরি চীনের কবজায় চলে যাবে, নাকি ভারত, যেহেতু ভারত যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের মিত্র, নাকি ভারতের কাছে ছেড়ে দেওয়া হবে? প্রথম কথা হলো যে চীনের হাতে এই দেশগুলো পুরোপুরি চলে যাক, এটা পশ্চিমারা চায় না, আমেরিকা চায় না। দর্শক, 10% মানুষ ভোট দেয়নি, এটি স্বয়ং বলছে ভারতীয় বিশ্লেষকরা। তো চলুন ভারতীয় বিশ্লেষণটা শুনে আসি। বাংলাদেশে ভোটের হার, ভারতীয় বিশ্লেষকের বক্তব্য ভাইরাল। দর্শক, আপনারা জানেন যে দেশ জুড়ে এখন সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে যে ভোট কেন্দ্রে ভোটার নেই, ভোট দিতে যায়নি মানুষ বা ভোটাররা, তারপরও কিভাবে 40%, 42% ভোট কাস্টিং দেখাচ্ছে নির্বাচন কমিশন। এটি এখন রাজনীতিতে বড় আলোচনার বিষয় এবং বিস্ময়ের ব্যাপার যে ঢাকা থেকে শুরু করে গ্রামে গঞ্জে অল্প কিছু কেন্দ্রে, যে কেন্দ্রগুলোতে স্বতন্ত্র এবং নৌকার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সেখানে একটা ভোটের হিসাব পাওয়া গেছে, কিন্তু তার বাইরে কি হলো প্রথমে ভাইরাল হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, ভারতের সঙ্গে চীনের ব্যবস্থার মেলে না, কিন্তু চীনের সঙ্গে তো ভারত কাজ করছে, আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আছে, মোটামুটিভাবে ভারতের স্বার্থ যে সরকার দেখবে সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। সম্পর্কের ক্ষেত্রে গণতন্ত্র এখন ভারতের কাছে মুখ্য নয়। এটা দর্শক আমিও বারবার বলেছি, ভারত এখানে একদম তার নিরাপত্তা, আঞ্চলিক স্বার্থ, এইরকম শেখ হাসিনা যেভাবে এই সরকার একদম ফ্রি হ্যান্ড সাপোর্ট, একেবারে কোনো রকম বিতর্ক ছাড়া, এরকম অনুগত সরকার ভারতের আশেপাশের কোনো প্রতিবেশী দেশ নেই, এমনকি নেপাল, মালদ্বীপ পর্যন্ত নেই, ভুটানও না। তো এইরকম একটা দেশের সাপোর্ট ভারত কেন হাতছাড়া করবে? কেন গণতন্ত্রের নামে এমন একটা সরকার আসবে যে সরকার তাকে নিয়ে অস্বস্তির মধ্যে থাকবে, তার আঞ্চলিক নানান রকম বাণিজ্যিক স্বার্থ
ব্যাহত হবে, নিরাপত্তার স্বার্থ ব্যাহত হবে, সেটা কেন করতে যাচ্ছে? একেবারে খুব সোজা সরলভাবে বলেছেন যে আওয়ামী লীগের যারা পরিচিত তারা বলেছেন যে 20% নিচে হবে ভোট, মানে আন্তর্জাতিক সূত্র বা নির্বাচন কমিশন প্রথম যেটি বলেছে 27%। কিন্তু তিনি বলছেন যে আমার চেনা জানার মধ্যে খুব কম মানুষই ভোট দিয়েছেন, 10% বেশি তো ভোট দেয়নি। তার মানে দেখেন কত সোজা সরলভাবে তিনি একটা স্বীকৃতি করছেন। তিনিও ভারতের একজন নাগরিক এবং একটা ইউনিভার্সিটির অধ্যাপক। আসসালামু আলাইকুম দর্শক। নতুন মন্ত্রীদের এক হাত নিলেন গোলাম মাওলা রনি। দ্বাদশ সংসদের নতুন মন্ত্রিসভার গঠনের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা 4 মেয়াদী সরকার গঠন করেছে। অন্যদিকে টানা 4 মেয়াদ থেকে ক্ষমতার বাইরে প্রধান বিরোধী দল বিএনপি। তবে ক্ষমতায় না থাকলেও সরকার পতনের জন্য আন্দোলন অব্যাহত রেখেছে দলটি। এরই অংশ হিসেবে এখনো সরকার পতনের কর্মসূচি চলমান আছে। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগের মন্ত্রীরা শপথ নিলেন, কাবাব, চিকেন শাসলিক, ভেটকি মাছের ফিশ ফাইঙ্গার খেলেন। ঠিক সেদিনই আবার রিজভী সাহেব হাতুড়ি দিয়ে নয়া পল্টনের কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করলেন। পাশাপাশি 5 মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরলেন। একদিনেই ঘটল সব ঘটনা। এর রহস্য কি? জবাবে গোলাম মাওলা রনি বলেন যে মন্ত্রীরা শিক কাবাব খেলেন তাদের আনন্দ উল্লাসের কাছে চিহ্ন একটা অফিস খোলা নতুন তুলনীয় নয়। এটা মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায় যে মন্ত্রীরা কাবাব খেয়েছেন। পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্ব বেড়ে গেছে, কারণ অনেক পদে পরিবর্তন এসেছে। গতবার যারা সিন্ডিকেট করেছিল, জনগণকে শোষণ করেছিল, টাকা পয়সা মেরেছিল, তাদের বড় অংশই চলে গেছে। আসছে নতুন গ্রুপ, তাদেরও খায়েশ আছে। তারা মানুষকে কিভাবে কাবাবময় করবে এটা নিয়ে মানুষ চিন্তিত। ওই দিনই রিজভী সাহেব তালা ভেঙে প্রবেশ প্রসঙ্গে রনি বলেন, ওই দিনই তালা ভাঙার উদ্দেশ্য হলো যে আগামী বছরগুলোতে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে। সেদিনের হাতুড়িটা ছিল বিপ্লবী হাতুড়ি। বর্তমানে মন্ত্রী এমপিরা যে ভোট চুরি ও জালিয়াতি করছে, সারা দুনিয়ায় বাংলাদেশের বদনাম ছড়িয়েছে। বিশেষ করে ডামি মামি যেসব রসায়ন ছড়িয়ে পড়েছে, ওই রসায়নের জন্য একটা আঘাত দরকার ছিল। সে আঘাতটা শুরু করেছে অফিস খোলার মধ্য দিয়ে বিএনপি। যদিও বিএনপি কোনো বিদেশিদের দিকে তাকিয়ে নেই। বিএনপি মনে করে জনগণের ভোট বর্জনের মধ্য দিয়ে তাদের আন্দোলন শতভাগ সফল। তবে অনেকে বলছেন সরকারের তো পতন হয়নি। তাদের জন্য বলা প্রয়োজন, বিএনপি কোনো জঙ্গি বা ক্যাডার ভিত্তিক দল সংগঠন নয়। বিএনপি গণতান্ত্রিক ও উদারপন্থী একটি রাজনৈতিক দল। শান্তিপূর্ণ আন্দোলনে তারা বিশ্বাস করেন। ইতিহাস বলে ফ্যাসিবাদ ও একদলীয় রাষ্ট্র কোনোদিন টিকেনি, এ সরকারও টিকবে না, পতন হবেই। সুতরাং হতাশার জন্যই। তবে এই ফ্যাসিবাদ সরকার যদি চায় একটি যুদ্ধের মাধ্যমে দেশকে রক্তাক্ত পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে, তবে তাই হবে। পিনাকি ভট্টাচার্য বলেছেন যে নিঃস্বার্থ 5 থেকে 10 লাখ যুবক এবং 20 থেকে 30 জন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষই পারে এদেশের ফ্যাসিবাদকে উৎখাত করতে।